গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার বক স্টার্ট করলাম। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আমি চা নিয়ে দিন শুরু করে দিলাম, তোমরাও দিনটা শুরু করে দাও ভালোভাবে। আশা রাখছি আজকে দিনটা সবার খুব ভালো কাটবে। আমার কেমন কাটবে সেটা জানি না। তো চলো বক স্টার্ট করি আর ভিডিওটা শুরু করি। তোমরা অনেকেই আসো, ভিডিও দেখো, ভিডিও দেখার পর নিচে লিখে দিয়ে যাও তোমার বন্ধু হলাম, এত নম্বর বন্ধু হলাম, আমার পরিবারে তুমিও এসো। এরকমভাবে ভিডিও দেখে কোনোদিন কেউ কারোর ইউটিউব চ্যানেলে এগোতে পারে না। আমি আগে ইউটিউবে অনেক দিন কাজ করেছি, অনেকের ভিডিও দেখেছি, ভিডিও সেও আমার দেখেছে, কিন্তু এইভাবে কাজ হয় না। কারণ ইউটিউব মেশিনে ধরা পড়ে কে কার ভিডিও দেখে, রেগুলার কে কার ভিডিও দেখে। সেই জন্য এরকমভাবে আমিও চাই না কেউ আমার ভিডিও দেখুক। আমার যদি 5 জন ভালোবেসে ভিডিও দেখে, 5 জনই খুশি। আমাকে 10 জনের দরকার নেই। আমি কারোর ঘরে যেতে পারবো না, আমার ঘরে কেউ এসে লিখে দিয়ে যেও না যে তোমার ভিডিও দেখে তোমার বন্ধু হলাম, আমার ঘরে এসো, আমার দুয়ারে এসো, আমি আসন পেতে দিয়েছি, বসো। কিছুই দরকার নেই। আমার বাবা, আমি শখ করে ভিডিও করি, তাই আমার অত দরকার নেই। কেউ আমার ভিডিও দেখো না, আমি কারোর ভিডিও দেখতে যেতে পারবো না। এরকমভাবে লিখো না, চ্যানেলের ক্ষতি এগুলো খুব। কোনটা? ওইটা না হয় যা পড়ে পড়ে না বাবারে, কোনটা বল? কাপে কাপে এইটা ইয়ে মুখটাই বেরোয়নি। কালকে ফেসবুক থেকে দেখছি একটা সেভেনে পড়ার ছেলে কীটনাশক খেয়ে মারা গেছে, আত্মহত্যা। কি না, সে লোকের দোকানে চিপস চুরি করেনি, তাকে চোর বলা হয়েছিল, তার বিরাট মান সম্মানে লেগে গেছে, তাই সে কীটনাশক খেয়ে মারা গেছে। সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একটা 7-এ পড়ার ছেলে, 12 থেকে 13 বছর বয়স, যদি বয়সের গণ্ডগোল থাকে 13 বছর, আর নাহলে 12 বছর। সে জানলো কী করে বাড়িতে কোথায় কীটনাশক আছে? সে খেললো কী করে? বাবা মায়ের শিক্ষা দীক্ষা কেমন যে সে কীটনাশক খায়? আর বাবা মার আমার ছেলেকে যদি চা করতে বলে 3 বার জিজ্ঞেস করে চা কোথায়, দুধ কোথায়, চিনি কোথায়, তাহলে সে কীটনাশক কোথায় কোথায় কী করে জানতে পারলো? আর এত মান সম্মান আসে কী করে যে কীটনাশক খেয়েছে? আমরা যখন ছোটো ছিলাম, লোকের বাড়িকে কুল বেল তাল চুরি করে আনতাম। একদিন চুরি করতে যাইনি, বাড়ি এসে বলে যেত যে চুরি করেছে, মার খেতাম। কই, আমরা তো কখনো খাইনি, আমরা জানতামই না। কিন্তু আমরা গ্রামে থাকি, জমিতে কীটনাশক ব্যবহার করা হয়, তাই জানতে পারতাম না যে কীটনাশক কোথায় থাকে। কীটনাশক এমন জায়গায় রাখতো যাতে বাড়িতে বউরা ঝগড়া করেও খেতে না পারে, লুকিয়ে চুরি রাখতো। সেই বাচ্চা কী করে জানতে পারে? শহরে থাকাকালীন বাচ্চারা জানে কী করে কীটনাশক এলো কোথা থেকে, যে কীটনাশক খেলো? আমরা কোথায় দাঁড়িয়ে আছি বুঝতে পারছো? আর সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে যাচ্ছে। এখনকার প্রত্যেকটা ছেলেদের হাতে স্মার্টফোন আছে। সেই ভিডিও যখন অন্য বাচ্চারা দেখবে, তাদের প্রতি কী প্রভাব পড়বে? তাদের বাবা মা যখন শাসন করবে, তারাও তো ভাবে ও খেয়েছিল, মারা গেছে, বেঁচে গেছে, আমিও খেয়ে নিই। এগুলো কতটা ক্ষতিকর। তো জামা কাপড় মেলা হয়ে গেল, জামা কাপড় মেলার পর ফুল তুলে নিচ্ছি। তো ছাদটা হলো, জানো তো, আমার ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। ছাদে অনেকক্ষণ সময় কাটাতে আমার ভালো লাগে, তবে সকালের সময় থাকে না, কাটাবো যে কাটাতে পারি না। তারপরে বেশ অনেকক্ষণ সময় কাটাতে ভালো লাগে, ফুল তুলি, জামা কাপড় মেলি। কিন্তু খুব রোদ হয়ে গেলে তখন সম্ভব নয়, সকালে ঘুম থেকে উঠে ওই জন্য করে নিই এগুলো। তো ফুল তুলে নিচ্ছি পুজোর জন্য, দেখতে থাকো তোমরা। কুমড়ো সেই ফুটি এখনও খাইনি, ফ্রিজে গন্ধ হয়ে গেছে পুরো, ফ্রিজ আবার ফুটির গন্ধ বেরোচ্ছে। ও আমাদের বাড়িতে সবাই রেগে যাচ্ছে। বাজার থেকে সবজিগুলো নিলাম। শসা নিয়েছি 4টে, টমেটো, উচ্ছে, পটল আর কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ। সব থেকে দাম বেশি,
টমেটোমের, তারপর শসারও দাম আছে। এগুলো ধুয়ে নিলাম, এইবার সবজিগুলো শুকিয়ে যাক, দিয়ে ভরে রাখবো ফ্রিজে। তারপরে ঘর মোছা হয়, 2টো ঘর মোছা হয়ে গেছে, বারান্দা মোছা হয়নি। ওই তরকারিটাকে কেটে নিই, দিয়ে তারপরে বারান্দাটা মুছে নেবো, দিয়ে চলে যাবো। মহারাজ আমার জন্য অর্ডার দিয়েছিল এয়ারপড, তাই তো? এয়ারপডটা সকাল 10টায় চলে এসেছে আমার বাড়ি। তো কেমন হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা আমার কর্তব্য। দেখো তোমরাও নেক্সট টাইম অর্ডার দিতে পারবে। আমি নিয়েছি এটা ফ্লিপকার্ট থেকে। বেশিরভাগ আমি মিশো থেকেই নিই, তবে ইলেকট্রিক কোনো জিনিস হলে বা এইসব হলে আমি ফ্লিপকার্ট থেকে দিই। আমার বোটেরটা এর থেকে বোট তো এসব ভালো কোম্পানি। হ্যাঁ, বোটেরটা তো 700 টাকা দাম, ভালো কোম্পানি তো হবেই। এটা তো বেশি দাম নয়, 300 টাকা দাম। ভারী আছে। হয়েছে। তো দেখা যাক কেমন হয়, যদি ভালো হয় রাখবো, আর যদি ভালো না হয় দূর করে দেবো। পয়সা দিয়ে কেনা জিনিস রাখবো কেন? আর ইতিমধ্যে আমি রান্না চাপিয়ে দিয়েছি, তোমাদেরকে না বলে না দেখিয়ে। ভাত হয়ে গেল, ভাত চাপিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, আর ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর তরকারি হবে। তার মধ্যে আমাকে মনে হচ্ছে চান করতেও চলে যেতে হবে। বারান্দাটা মুছে নিই, দিয়ে চলে যাব। বাঁধাকপিটা কাটা হয়নি, বাঁধাকপিটা কাটবো। আমি ইতিমধ্যেই কোমর নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। কোমর নিয়ে নিচু হতে পারছি না, উঁচু হতে পারছি না, বসলে উঠতে পারছি না। তো ঠাকুর ঘরে, আমাদের ঠাকুরের জায়গাটা মানে যেখানে বসবো শিব ঠাকুরকে ফুল দিতে, সেখানে এতই ছোট জায়গা যে বসলে উঠতে পারবো না। উঠতে গিয়ে সমস্যা হবে। দেখবে আমি বসতে পারছি, কিন্তু বসার পরে উঠতে কষ্ট হচ্ছে। যে যখন বসলাম কোনো সমস্যা নেই, কিন্তু না বসলে বেশি নিচু হয়ে ফুল দিলে আরও লাগবে। আর ঠাকুরকে ফুল দিতে গেলে তো বসতেই হবে। ওই বসতে উঠতে সমস্যা বলে আমি বেশিরভাগ না বসে চেষ্টা করি উঁচু হয়ে করার, কিন্তু কোনো কিছু করেই শান্তি পাচ্ছি না। খুবই সমস্যার মধ্যে আছি। সেক করছি, মালিশ নিচ্ছি, এখনও ডাক্তারখানায় যাইনি। যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার, কিন্তু পারছি না। দেখো উঠতে পারছি না সাপোর্ট ছাড়া। তো আবার ফুলটাও পড়ে যাচ্ছে, তো সাপোর্ট নিয়ে উঠে পড়লাম। এবার মা লক্ষ্মীর কাছে চলে এলাম। আমাদের এই দিকের সিংহাসনে মা লক্ষ্মী আছে। তো মা লক্ষ্মী, এই সিংহাসনটা আমি কিনেছিলাম শখ করে ঠাকুর রাখবো বলে। ওপরে ঠাকুর রাখতাম, তারপরে আবার নিচের ঘরে নামিয়ে দেওয়া হয়েছে, ঠাকুর ঘরে। তো তারপরে সব পুজো করে নিয়ে সব ঠাকুরকে দেখিয়ে তারপরে এখন ধূপ দেখিয়ে নিচে আবার ওপরে চলে যাব। তাড়াতাড়ি চান করতে গেলাম, তাড়াতাড়ি মুড়ি খাবো বলে। তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, দেখবে। এই দেখো 11টা বাজতে 5। এই ঠাকুরকে চান করে ঠাকুরকে ধূপ দিয়ে এই এলাম। তরকারি কাটা, ভাত ডাল হয়েছে, তরকারি কাটা আছে। এবার রান্নাবান্না করবো। ভাবলাম একবার করে তারপর চান করব। তারপর আমার না, গরম করছে বাবা, করি না। আরে কানে দুটো পরলাম, শোনার কিন্তু, হ্যাঁ, এই কানে দুটো পরলাম। আমি এমনি ইমিটেশনের কানের পরি খুলে খুলে। আর কানের অনেকগুলোই আছে, কিন্তু পরে থাকতে পারি না। ওই শুধু বাউটি প্যাটার্নের কানেরটা পরে থাকতে পারি, আর খুললে আর পরতে পারি না, মহারাজা পরিয়ে দেয় না। তো চলো খেয়ে নিই, বক বক তো চলতেই থাকবে। এই যে এনেছে 4 জনা 4টে তেলাপিয়া মাছ আর মাছের ডিম। এদিকে কেটেছি খেরোর তরকারি, আর এদিকে শাক ভাজা হবে। পরশু দিনকে অমাবস্যার পূজা, সেই জন্য কালকে সংযম থাকবে। সেই জন্য আমি বলেই দিয়েছিলাম যে মাছ বেশি আনবে না। ফ্রিজে অতিরিক্ত মাছ 10 দিন ধরে রেখে দেওয়ার দরকার নেই, খেলে রাখা যায়। এবার যদি নাই খাওয়া হয়, সেই মাছ রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তার থেকে টাটকা মাছ পয়সা দিয়ে যখন কিনবো, টাটকা মাছ কিনে খাবো। খাওয়া হয় হবে, তাতে না হয় না হবে। মাছ আনতে বারণ করেছি, মাংস আনতে বারণ করি, তাই 4 জনা 4টে মাছ। মহারাজ খাবে না, একটা থেকেই যাবে। আষাঢ় মাসে আমাদের 20 বছর বিয়ের হবে। 20 বছর ধরে রাহুলের প্যান্ট কাটছি আমি। পকেটে হাত দিয়ে কোনোদিন 1টা টাকাও পাইনি। 10 টাকা তো দূরে থাক, 1 টাকাও পাইনি। ওই দুঃখে না পকেটে হাত দিয়ে দেখতে ইচ্ছে করে না। তাহলে দেখি জামা কাপড়গুলো কি শুকিয়েছে কি শুকায়নি।
আমার মনে হয় পলিউশন দূষণ সব কমে গেছে, নাহলে আকাশটা এত পরিষ্কার কী করে, কত সুন্দর লাগছে দেখো। সেই যেমন আমরা লকডাউনের সময় আকাশ দেখেছিলাম ঠিক সেমন আকাশ দেখো, আকাশটা একদম পরিষ্কার ধপধপ করছে। সব জামা কাপড় নিয়ে নিয়েছি, সব নিয়ে নিই, কিছু জিনিস ভিজে আছে সেখানে উল্টো দিয়ে গেলাম। জামা কাপড়গুলো নিয়ে এসে এখানে রাখলাম, কারণ আমাদের ছাদে কাঠ পিঁমড়ে আছে, বিছানায় যদি রাখি না কাঠ পিঁমড়েগুলো সব বিছানার মধ্যে উঠে যাবে। আর তোমরা কি ভাবছো আমার রান্না হয়ে গেছে? না বন্ধু, টুকটাক সব কাজ করে নিলাম। এই দেখো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম, ঘর ঝাড় দিয়ে নিলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম, দিয়ে ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো গুছালাম, এই সব করে নিলাম। রান্না হবেই, বাদ বাকি কাজগুলো পড়ে থাকবে। এবার রান্নাটা বসাবো, সব দুদিন বসিয়ে দেবো, হয়ে যাবে। রান্না করার আগে ওগুলো নিয়ে চলে এলাম, কারণ রান্না করবো, বুঝতে পারবো না, বৃষ্টি পড়লে ছুটতে ছুটতে যেতে হবে, পারবো না, বাবু নেই আনার জন্য, সব করে নিলাম। এদিকে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে তরকারি। এটা হলো খেরোর তরকারি। খেরো, যারা গ্রামে থাকো তারা খেরো চিনবে, শহরের লোকরা খেরো চিনবে না। হ্যাঁ, এটা খেরোর তরকারি, চিংড়ি মাছ দিয়ে। আর এই মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে মাছের ডিমটা বড়া করবো। এখন বাজতে 12:30 বাজবে, আর এখনো রান্না হয়নি। আর কি চাপ নিচ্ছিল, আস্তে আস্তে করছি, কী করবো বলো, নিজের কাজটা নিজেকেই করতে হবে, তাহলে চাপ নিলাম না, করতে যখন হবে মাথা ঠান্ডা রেখে করাই ভালো। টুকটাক কাজ সব ছেড়ে চলে এসেছি, শুধু রান্না হলেই হয়ে যাবে। ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি, ঘর দৌড়ে ঝাড় দিয়ে দিয়েছি, বাবু করতে গেছে, বিছানাটাও ঝেড়ে রেখেছি, খালি বাবু আসলেই চা করতে বলবে, চা করতে হবে। গান শুনছি রবীন্দ্রসঙ্গীত, আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত। তখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চলো পরে কথা বলছি। তো এখন খেতে বসবো, 2টোর উপর বাজছে। তো কেমন বৃষ্টিটা নেমেছে দেখো, প্রচুর বৃষ্টি পড়ছে। তারপরে বসে পড়লাম আমরা খেতে। এদিকে শাক ভাজা, মাছের ঝাল, খেরোর তরকারি, মাছের ডিমের বড়া, একটা পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। তো সবাই মিলে খেতে বসে পড়েছি, কারণ তাও অনেকটা দেরিতেই বসেছি অন্য দিনের তুলনায়। আর আমি নিচু হয়ে খেতে পারছি না, কারণ আমার কোমরে খুব লাগছে। দেখো আমি হাতে তুলে তুলে খাচ্ছি, আমি নিচু হতে পারছি না। তারপরে ভাবলাম এরকম করে তো খাওয়া যায় না, থালাটাই তুলে খাই। তারপরে বলছি যে কিরম বৃষ্টি হচ্ছে, দেখ খুবই বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, ভালো লাগছে না। তো এরকমভাবে কি খাওয়া যায় বলো বন্ধুরা? কত কষ্ট হচ্ছে যে কি বলবো, কষ্ট কষ্ট বললে তো হয় না, যে সহ্য করে সেই জানে কি হচ্ছে। এই কোমর কোমর করে আমি বহু দিন থেকে ভুগছি, বহুদিন। বাচ্চা হওয়ার সময় যে ইঞ্জেকশান দিয়েছে সেই ইঞ্জেকশানের যন্ত্রণা থেকে হচ্ছে জানি, কিন্তু যখন শরীর দুর্বল হয়ে যায় তখনই হয়। যখন মানে শরীরটা ঠিক থাকে, ক্যালসিয়াম ভিটামিন এগুলো ঠিক থাকে, তখন হয় না। কিন্তু নাহলে এগুলো যদি কমে যায় তাহলেই হয়। কি জানি আছে মনে হলো শরীরে। দুপুরে বৃষ্টি হয়েছে, খুব সুন্দর বৃষ্টি হয়েছে, দেখবে। দুপুরে যখন আমরা খেতে বসেছি তখন ঠিক বৃষ্টিটা হয়েছে। দেখো গাছের গোড়ায় জল জমে যাচ্ছে, এই গাছটা কিছু ব্যবস্থা করতে হবে। তখন বৃষ্টিটা হয়েছে, তারপরে খাওয়া দাওয়া শেষ হলো, তার খানিকক্ষণ পরে বন্ধ হলো। আমার এই গাছটায় জল জমে যাচ্ছে, ব্যবস্থা করতে হবে, কিছু নিয়ে এসে পুড়িয়ে ফুটো ফুটো করতে হবে, নাহলে রোজ এসে জল ফেলা সম্ভব না। আর আমার কোমরে যন্ত্রণা বেড়েছে, কোমরে সেই আমার আবার ফিট ব্যথা আটকে যায়, আটকে গেলে 2-3 দিন উঠতে পারি না, তখন আবার ডাক্তার দেখাতে হয়। ভালো করে ডাক্তার দেখিয়ে অনেক দিন ট্রিটমেন্ট করে ভালো ছিলাম, হঠাৎ আবার বেড়েছে। কারণ আমার মানে জীবনের প্রতি একটা ঝড় গেছে, বুঝলে তো, সেই জন্যে অত্যাচার হয়েছে শরীরের ওপর, সেই জন্য কোমরের ব্যথাটা আবার 3 গুণ বেড়েছে। তো কখন উঠতে পারবো, কখন আটকে যাবে কোনো ঠিক নেই, সেই জন্যে ভয়ে ভয়েই আছি। আর কালকে চেষ্টা করবো ওই গাছটার ব্যবস্থা করা। তাও জলটা ফেলে দিলাম কিছুটা, দেখা যাক কাল যদি বৃষ্টি হওয়ার আগে সব ঠিক করে দেবো।
মহারাজ আর মহারাজের বাবা একটু বেরুলো, রুটি আনতে গেল। রুটি আনতে গিয়ে গেল, তার আগে মহারাজ আমাকে বললো, মা একটু বিছানাটা ঝেড়ে রাখো। আমি ও না বললেও আমি ঝেড়ে রাখতাম। বিছানাটা ঝাড়লাম, ঘর দোর ঝাঁট দিলাম, মুদিখানাটা গুছালাম, তারপর নিয়ে বসে পড়েছি ডাং পর্বত। এই যা তুলে নিয়ে এসেছিলাম কাচাকুচি হয়েছিল সেই জামা কাপড় নিয়ে, তো সেই জামা কাপড়গুলো গুছাচ্ছি। এদিকে কিন্তু টিভি চলছে, আমি কিন্তু সিরিয়াল দেখছি। সিরিয়াল দেখছে, কাজ যখন যখন অ্যাড দিচ্ছে তখন তখন ফাঁকে ফাঁকে কাজ করছি। তো আমি লাইভ সিরিয়াল দেখতেই ভালোবাসি। এটা কিন্তু আমরা পরেও দেখতে পারি, কিন্তু আমি লাইভ দেখলে না টুকটাক করে কাজগুলো করে দিই, হয়ে যায়। আর ফ্যানটা বাড়িয়ে নিচ্ছি, খুব গরম লাগছে জানো। আর এই জামা কাপড়গুলো সব অনেক প্রচুর, মানে 4টে মানে 2টো বিছানা চাদর, 2টো শাড়ি, জামা কাপড় ভর্তি একদম কাঁচা হয়েছে। তো সেইগুলোই গুছাচ্ছি। মা এসেছিলো, শাড়ি পরেছিল। মাকে আমি বারণ করে দিই আমাদের বাড়ি এলে শাড়িটাই নিয়ে আসবে না। তো দেখো কত জামা কাপড় হয়েছিল, ভর্তি করে মানে ভর্তি গুছিয়েছি একদম। এই জামা কাপড়গুলো আমি বললাম বাবুকে তুলে দিয়ে যা বিছানায়, আমি নিচু হতে পারবো না, উঁচু হয়ে দাঁড়িয়ে পারবো। একটা মানুষের যখন কোনো কিছু পারে না, অন্যের ওপর ভরসা করে চলে, খুবই অসুবিধা হয়। তো তারপরে ওরা এলো, ওরা এসে আবার চপ নিয়ে এলো, মুড়ি মাখলাম, আর আমার জন্য 2টো নাইটি নিয়ে চপটা দিয়ে চলে গেল ওরা নাইটিটা আনতে। নাইটি নিয়ে আসলো, দিয়ে আমি ওদের চপ মুড়ি মেখে দিলাম। চপটা মাখিনি, শুধু মুড়ি মেখে দিলাম, দিয়ে তারপরে খেলাম। ভেবেছিলাম বিকেলেই ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু শেষ করা হয়নি, পরে আবার ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা নতুন আসছো তাদেরকেও ভালোবাসা। তো চলো।